বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, আগামী ৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠক শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব আজকের আলোচ্যসূচি নির্ধারণ করা হয়। বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, গত 18টি বৈঠকে 10টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে। অন্যদিকে 7টি বিষয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি এবং 3টি বিষয়ে আলোচনা হয়নি বলে জানান কমিশনের সহসভাপতি। আমাদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমতে এসেছি, কিছু 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 নোট অফ ডিসেন্ট আছে। 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে। 3টি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে দলটির আয় দেখানো হয়েছে 15 কোটি 65 লাখের বেশি, আর ব্যয় 4 কোটি 80 লাখ 4 হাজার এবং উদ্বৃত্ত আছে 10 কোটি 85 লাখ 90 হাজার 19 টাকা, যা 2023 সালের তুলনায় বেড়েছে। সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দিয়েছে দলটি। এতে আয়ের খাত হিসেবে দলটি সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান উল্লেখ করেছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ছাপানো সহ বিভিন্ন কর্মসূচি উল্লেখ করেছে। পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগের নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীনতা হারিয়েছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠে দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে গণতন্ত্র ধ্বংসকারীরা। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নেত্রকোনায় এনসিপির পদযাত্রা শেষে কালেক্টরেট মাঠের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি, আপনাদের দুয়ারে যাচ্ছি, আপনাদের সমস্যার কথা বলছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল, আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা, সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি। কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা ফ্যাসিস্ট সরকার, যেই সরকার 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে, সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল। এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল, যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা
বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তরুণরা রাজপথে নেমে এসেছিল। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। নেত্রকোনায় এনসিবির পদযাত্রা শেষে কথা বলছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 36 জনের মধ্যে অন্তত 10 জনকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল 9টায় দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 36 জনের মধ্যে 4 জন সংকটাপন্ন, 10 জন গুরুতর এবং বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। অন্যদিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত রোগীরাও আসছেন। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 36 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন আছেন। বিমান দুর্ঘটনার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাইলস্টোন স্কুলে। শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিশুদের নিয়ে অনেকে এসেছেন স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে। তবে কবে নাগাদ স্কুল খুলবে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এদিকে বিমান বিধ্বস্ত ভবনে এখনও তথ্য উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে সব কাজ শেষ করে দ্রুত স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে। যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি সংস্থাটি। একই সাথে স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায় সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি অনুযায়ী স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার মাঝেই কক্সবাজারে মেরামত শুরু করেছে সেনাবাহিনী। এখনও কক্সবাজার, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, যা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মেরিন ড্রাইভের 3টি অংশে সেনাবাহিনী মেরামত শুরু করলেও সৈকতের ভাঙা অংশে এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীতে বিধ্বস্ত হয়েছে রাবণাবাদ নদের বেড়ি বাঁধের 120 মিটার। তবে মেরামত কাজ শুরু না হয় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি বেড়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুরের হাইমচরের নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত প্রায় 50 হেক্টর ফসলি জমি। এছাড়া রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মূলত গতকাল পর্যন্ত আমরা দেখেছি স্থানে এখানে কক্সবাজার থেকে ভেঙে দিয়েছে এবং আজকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে আরো 3টি স্থানে ভাঙন দেখা যাচ্ছে। ইতিমধ্যে গতকাল থেকে ভরাট কাজ কিংবা সংস্কার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং এখন পর্যন্ত পুরোদমে কিন্তু এই কাজ চলছে। মূলত এখানে মাটি ভরাটের কাজের পাশাপাশি এখানে যে জিও ব্যাগ বসানো সেই কাজটি মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে করা হচ্ছে এবং সব মিলে এখানে আসলে পুরো মেরিন ড্রাইভ জুড়ে যেহেতু প্রবল স্রোতের আঘাত আসছে, ঢেউয়ের উচ্চতা বেড়েছে, এর পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে অংশটিতে আসলে নতুন করে ভাঙন তৈরি হয়েছে, এখানে আমরা যিনি প্রকল্প কর্মকর্তা আছেন, যিনি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি প্রশস্তকরণ প্রকল্পের পরিচালক, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখানে মূলত প্রাকৃতিক যে কারণ, অর্থাৎ জোয়ারের উচ্চতা বৃদ্ধি, আমাবস্যার জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, এটির পাশাপাশি এখানে যে জেলে নৌকাগুলো এই মেরিন ড্রাইভ সড়কে যুক্ত করা হয়, দাঁড় করিয়ে রাখা হয়, সেগুলো কিন্তু এই মেরিন ড্রাইভ হয়ে নামানো হয় সাগরে এবং এই কারণে এখানে যে নৌকাগুলো নামছে বারবার, অর্থাৎ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যে নৌকাগুলো নামছে, এটির কারণেও কিন্তু এখানে সড়কের ক্ষতি হচ্ছে এবং এটিও কিন্তু এই যে ভাঙন সেটির বাঁধ নির্মাণের জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন, যেটি ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারাও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করছেন যাতে একটি কি ওয়াল এখানে তৈরি করা যায়, সে ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে। শুভ এই ছিল কক্সবাজার মেরিন ড্রাইভে ভাঙন মেরামতের সবশেষ খবর জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি মন্দিরে পদদলিত হয়ে 6 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে মন্দিরের প্রধান সিঁড়ি দিয়ে ওঠার সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন নিচে পড়ে যান। সে সময় পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে উত্তরাখণ্ড পুলিশ। এই ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বছরের এই সময়টিতে শিবভক্ত সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গার জল সংগ্রহ করতে হরিদ্বারে আসেন। আন্তর্জাতিক চাপে অবশেষে দীর্ঘ 5 মাস পর ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করে বলে নিশ্চিত করেছে মিশর। এর আগে এয়ারক্রাফট থেকে ত্রাণ ফেলার দাবি করে ইসরায়েল। এছাড়াও সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে গাজায় শনিবার ইসরায়েলি হামলায় নতুন করে আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত 24 জনের। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে অন্তত 200 আইন প্রণেতা। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।